ক্ষমতার লোভ কিন্তু ভীষণ একটা মানে সাংঘাতিক জিনিস। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতই মোহাম্মদ ইউনূস তিনি নিজের যে দল বা নিজের যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে গোছানোর চেষ্টা করুক না কেন, কোথাও সেটা হচ্ছে না। মানে একেবারে বলা যেতে পারে যে যতই মাটি সুন্দর করে গড়ার চেষ্টা হোক না কেন, বারবার ভেঙে যাচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষমতার লোভের জন্যই কি চীনের সঙ্গে বন্ধুত্ব করে একটা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে? অনন্যা, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে সে স্পষ্ট করে বলেছেন যে উনি হঠাৎ করে একটি সরকারের প্রধান হয়ে গেছেন এবং উনি সামনে যাদেরকে নিয়ে পেয়েছেন তাদেরকে নিয়ে এই সরকার গঠন করেছেন। সময়ের অভাব ছিল ওনার হাতে। তো একটা রাষ্ট্র পরিচালনা তো একটা যাচ্ছে তাই ব্যাপার না, এটা একটি কঠিন ব্যাপার। তো উনি সেইটাকে একদমই একটা ছেলে মানুষই, একটা অর্বাচীনের মতো কাজ করে কথাবার্তা বলছেন যে উনি যাচ্ছে তাই করার চেষ্টা করছেন। এখন উনি ক্ষমতায় থাকতে চান, যেটি তুমি বলেছো যে আসলে দেশের মধ্যে ওনার জনপ্রিয়তা এখন প্রায় শূন্যের কাছাকাছি। এবং প্রচুর মানুষ আছেন যারা, শহীদুল দা আপনি বাংলাদেশকে একদম হাতের তালুর মতন চেনেন, সেক্ষেত্রে প্রচুর মানুষ আছেন যারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু ওই তত্ত্বে আমি যাচ্ছি না, এমনি বাংলাদেশি মানুষ যারা কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের পক্ষে একেবারেই নেই, তারা সে যে ধর্মেরই হোক। আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে ধর্মীয় ইস্যু নয়, এখানে জাতীয়তাবাদের ইস্যু, বাঙালি জাতীয়তাবাদের ইস্যু। এখানে ধর্মীয় সংখ্যালঘু শুধু নয়, সমস্ত মানুষ, সমগ্র মানে পেশার মানুষ, শ্রেণীর মানুষ, তারা আজ এক কাতার এই কারণেই যে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ দেশে আজ 5 মাস হয়ে গেল প্রায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। দেশের সেনাবাহিনী আদৌ বাংলাদেশে কায়েম করাটা সম্ভব হবে, এটাও তো একটা বড় প্রশ্ন। এটা যদি নিশ্চয়ই এটা এখন যদি এরকম চলতেই থাকে তাহলে তো সেটি একটি সংখ্যার মধ্যে চলে যাবে, কিন্তু এই পরিস্থিতি বেশি দিন চলবে না, এটাই আমরা বিশ্বাস করি। যেটা তুমি বলছিলে যে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের নিজেদেরকে বাংলাদেশী মনে করে, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা এই সরকারের সঙ্গে নেই। কারণ এই সরকার একটি ধর্মীয় গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত সরকার, যারা জঙ্গিপনায় লিপ্ত, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সূত্র মারফত যে আইএসআই এর চর ঢুকে রয়েছে, যারা কিনা এই সরকারটাকে আসলে চালাচ্ছে। মব সন্ত্রাসের মাধ্যমে তারা এগুলো করছে এবং এটাই সত্যি যে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে আইএসআই এর কথা তুমি বললে, এবং পাকিস্তানের মাধ্যমেই, পাকিস্তানের প্রেসক্রিপশনেই তাদের সরকার পরিচালিত হচ্ছে। তার বিভিন্ন উদাহরণ আমরা পেয়েছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক জিরোর কোটায় ছিল, সেখান থেকে যারা মুক্তিযুদ্ধের বিরোধী, যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের প্রশ্ন কোথায়? যারা আমাদের 30 লক্ষ মানুষকে শহীদ করেছেন, যারা 2 লক্ষ মামুনের ইজ্জত লুণ্ঠন করেছেন, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের প্রশ্ন আসছে কোথায়? তো এই দেশটা মূলত এই মুহূর্তে আইএসআই এর প্রেসক্রিপশনে চলছে, প্রেসক্রিপশনটা তারা দিচ্ছে এবং তাদের একটি জঙ্গি গোষ্ঠী, তাদের একটি ফলোয়ার্স গোষ্ঠী এই দেশে আছে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতায় যাদের অ্যালার্জি আছে, যাদের জয় বাংলা অ্যালার্জি আছে, যাদের মুক্তিযুদ্ধে অ্যালার্জি আছে, যাদের বাংলাদেশের লাল সবুজের পতাকায় অ্যালার্জি আছে, তারাই মূলত এই সরকারকে এখন সমর্থন দিচ্ছে। এর বাইরে আর কেউ নেই। কিন্তু শহীদুল দা, এই যে যারা এই মুহূর্তে পিছন থেকে মোহাম্মদ ইউনূসকে সাপোর্টটা দিয়ে চলেছে, যাদের কথা মতন তিনি চীন পাকিস্তান যারা সন্ত্রাসের আঁতুড়ঘর একটা সময় ছিল তাদেরকে বন্ধু করছেন, সেই সমর্থনটা নিয়ে কি চলতে পারবে যদি পুরো বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি সমর্থন না করেন? শুধু এই কটা মানুষের সমর্থন নিয়ে চলাটা কি সম্ভব হবে? দেখো, ইতিমধ্যেই এই সরকারের অনেক স্টক হোল্ডার যারা ছিল প্রথম থেকে, তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষ করে আমি তো বললাম প্রধান দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা অলরেডি এই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দেশচ্যুত তো হয়নি, দেশচ্যুত করাও সম্ভব না। যাদের নেতৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলটি নিশ্চিহ্ন হবে না। এবং এই দেশে এইখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে এইখানে আমার একটা প্রশ্ন আছে, আমি শেষ করি অনন্যা, আমি শেষ করি। এই 5-6 কোটি সমর্থক আওয়ামী লীগের রয়েছে এবং তারপরে বিএনপির এরকমই সমর্থক গোষ্ঠী রয়েছে। তো সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে ক্ষমতায় থাকার সুযোগ নেই।
আর দ্বিতীয়ত হচ্ছে যে কূটনৈতিক দিক দিয়ে আমি যেটা স্পষ্ট করে বলছি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পাকিস্তান ছাড়া এই মুহূর্তে এই ইউনূস সরকারের পাশে আর কেউ ওইভাবে জড়িত নেই। শুধুমাত্র তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনকে নিয়ে তারা এই সরকারকে স্থায়ী করতে। তুমি যেমনটি বললে যে চীনই এখন তাদের শেষ ভরসা, কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের নাই কোনো রকম সম্পর্ক, বিকজ তাদের শিল্প সংস্কৃতি সাহিত্য বা তাদের যে কি বলে কালচার, এর সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো রকম সম্পর্ক নেই। সুতরাং চীন কখনোই বাংলাদেশে ক্ষমতার যে ব্যাপার, ক্ষমতার যে মানে কি বলে এটাকে, যে ক্ষমতার যে পথ সেটি তৈরি করতেও পারবে না, ভাঙতেও পারবে না। চীনের বাংলাদেশে কোনো প্রভাব কাজ করবে না। সুতরাং চীনের দ্বারস্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো লাভ নেই। এই মুহূর্তে তার যে পজিশন, তাকে ক্ষমতা ছাড়তে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনার কাছে, যে এই আওয়ামী লীগ, এই নির্বাচন হলে তো আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ রয়েছেন যারা আবার আওয়ামী লীগের পক্ষেই রয়েছেন। সেক্ষেত্রে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, এই একটা ভয় কি মোহাম্মদ ইউনূসকে কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে? সেই জন্যই কি নির্বাচনকে তিনি যত পারছেন তত সেটাকে আর কি ঢিলেমি দিচ্ছেন তাতে? এটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয়? দেখো, নির্বাচন ইস্যুতে এই সরকার কখনই মনোযোগী না। তারা প্রথম থেকে এসে নানাবিধ কথা বলছেন এবং সর্বশেষ তারা বলেছেন যে 1.5 বছর পর ইলেকশন অথবা 1 বছর পর ইলেকশন। এটা কোনো মানে সরকারের হতে পারে না। মূলত তারা নানা সময় নানা কথা বলছে। কখনো তারা বলছে যে আমরা ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক দলের হাতে দিয়ে যাব, আবার কখনো বলছে যে আমরা নির্বাচন করতে আসিনি, আমরা সংস্কার করতে এসেছি। মানে আমি যেটা বললাম, যেটা অর্বাচীন সরকার, যার প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদে যারা আছে, কেউই কে কি কখন বলছে এবং তাদের মধ্যে যে সমন্বয়হীনতা, সেটা বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং এই সরকার নির্বাচন দিয়ে যাবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, এটা ভাববার কোনো কারণ নেই। যে আলোচনাটি এখন গুরুত্ব পাচ্ছে বা গুরুত্ব দেওয়া উচিত, যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে রাজনৈতিকভাবে এই সরকার প্রতিপক্ষ বানিয়েছে। এই সরকারের প্রতিপক্ষ এখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সমমনা আরো 13-14টি রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলের একটা ভোট ব্যাংক রয়েছে, বড় একটা ভোট ব্যাংক। তো তাদেরকে বাইরে রেখে নির্বাচন দিয়ে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ফেরানো যাবে না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে হয়, কোনো মানে কি বলে যে বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং তাদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের অধীনে কোনো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাবে না বা আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। কারণ এই সরকার একটি পক্ষপাতমূলক সরকার, কারণ এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং এরা নিজেরাই আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।